আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ ৭১-এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। ভারত নাকি মনে করে, ভারতের নাকি সাজেশন, চাপিয়ে তো দেওয়া যায় না, ভারত নাকি মনে করে শেখ হাসিনা বাদে এর পরে যে নেতৃস্থানীয় নেতারা আছেন আওয়ামী লীগ রাজনৈতিক দলটার, সেইটাকে পরিবর্তন করে একটা নতুন কিছু নতুন নেতার আওয়ামী লীগ থেকেই শেখ হাসিনার পরবর্তী টায়ারটাকে করা উচিত বলে নাকি ভারত মনে করেন। এরকম শুনতে পাই। আপনি কিছু বলবেন, এরকম কিছু কি ভারত, মানে ভারত থেকে কিছু বলা হয়েছে শেখ হাসিনাকে, বা আপনারা মনে করেন? না, আমরা কিছু মনে করি না। তার কারণ হচ্ছে যে ভারতীয় ছাড়া বাকি সবাই সবকিছু ধরে নেন, সবাই সবকিছু মনে করেন। আচ্ছা। এরকম কিছু ঘটনা, এটা অবাস্তব। এটা একটা প্রচার আছে, প্রচার নেই যে আমি এটা অস্বীকার করছি না, প্রচার আছে। কিন্তু এটা ভারত সরকার এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে অন্তত আমি ভারতীয় হিসেবে, ভারতীয় সাংবাদিক হিসেবে জানি না। এবং ভারতের যারা ঘনিষ্ঠ সাংবাদিক, যারা ঘনিষ্ঠ সাংবাদিক এবং যারা জাতীয় স্তরের সাংবাদিক, তাদের কাছে এরকম কোনো সংবাদ নেই। এটা সম্প্রতি একটা প্রচার চলছে এরকম দেখলাম। এমনকি শেখ হাসিনার পুত্র জয়ও বলেছেন যেরকম একটা খেলা চলছে বলে, হ্যাঁ, তিনি বিবিসিতে। নিজেই বলেছেন। এবং সেটা বলেছেন এটাই যে বিএনপিরও নেতৃত্ব পরিবর্তন এবং আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন, এরকম একটা চলছে কিছু। সেটা সত্যি কথা বলতে গেলে আমার কোনো, প্রথম কথা আমি মনে করি যে, ব্যক্তিগতভাবে মনে করি যে এই মুহূর্তে শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগের অন্য কোনো, দেখো আপনি যদি অতীত ইতিহাস দেখে থাকেন যে ৭৫-এর পর থেকে ৮১ পর্যন্ত আওয়ামী লীগের একটা চেষ্টা হয়েছিল তো অন্য বিকল্প নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা। সেটা সম্ভব হয়নি। সম্ভব হয়নি যখন তখন তারা শেখ হাসিনাকে তখন তারা অনুরোধ করেন তিনি যেন ফিরে আসেন দেশে। এবং তারা বুঝতে পারেন যে ওই পরিবারটি ছাড়া, শেখ হাসিনা পরিবারটা তাদের পরিবার নয়, পরিবারের পেছনে একটা আদর্শ আছে। সেই আদর্শ ছাড়া বাংলাদেশকে গড়ে তোলা সম্ভব নয়। ফলে তারা কিন্তু ৮১ সালে সেই শেখ হাসিনাকে ফিরিয়ে এনেছিলেন এবং তাকেই নেতৃত্ব দিয়েছিলেন। আমি এরকম কোন বিকল্প নেতা বা এরকম কোন বিকল্প কিছু না, কাউকে শেখ কিছু হাসিনা না, শেখ হাসিনার পরে যারা আছেন, যারা তার পরবর্তী টায়ারে, লাইক সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, এই লেভেলে যারা আছেন, তাদের কি পরিবর্তনের কোনো কথা কি ভারত কোনো সাজেশন শেখ হাসিনাকে দিয়েছে, এরকম কি শুনেছেন আপনি, বা আপনার না, কোনো সাজেশন? ভারতের কোন সাজেশন আছে এরকম কিছু আমি শুনিনি। তো আমি বলছি একটা ঘটনা যে ১৫ বছরের একটা শেখ হাসিনা সরকারের একটা অ্যান্টি ইনকামবেসি ছিল। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এটাকে অস্বীকার করলে আপনাদের, মানে আমার মনে হয় ভুল হবে। এবং সেক্ষেত্রে যাদের সম্পর্কে, ধরুন এই যে দ্বিতীয় শ্রেণীর নেতা আপনি যাদের কথা বলছেন শেখ হাসিনা পরবর্তী, অভিযোগটা অনেক সময় তাদের সম্পর্কে ছিল, ছিল না যে তা নয়, আছে। এবং সেটা এখনো আছে। সেক্ষেত্রে তারা যদি, মানে ধরুন শেখ হাসিনা থাকলেন, শেখ হাসিনা তিনি আওয়ামী লীগ পরিচালনা করলেন এবং তার সঙ্গে যারা এই ধরনের নেতা, যারা, আমি সাধারণ সম্পাদক কোনো নির্দিষ্ট কারোর ব্যক্তি বলছি না। মানে পরবর্তী আহ, শেখ না, না, হাসিনা। আমি বলছি যে সেক্ষেত্রে একটা, এটা শেখ হাসিনা নিজেই তো বহুবিধ সংস্কার করেছেন আওয়ামী লীগে। তিনি তো নিজেই অনেককে ক্যাবিনেটে নিয়েছেন, অনেককে নেননি, সিনিয়র নেতাদের নেননি। এটা তার সিদ্ধান্তের বিষয়। মানে আমি যদি বলেন যে কোনো সংবাদ খবর আছে কিনা, কোনো খবর কিছু না। আর ভারত বলে চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই, কারণ এটা ভারতের কোনো বক্তব্যই নেই। খালেদা জিয়ার দল তারা কি করবে না করবে সেটা তাদের সিদ্ধান্ত। আর আওয়ামী লীগ কি করবেন না করবেন, আওয়ামী লীগের এখনো শেখ হাসিনাই হচ্ছে তিনি সর্বোচ্চ নেত্রী, তিনি ইলেক্টেড, মানে আমি বলছি পার্টির প্রেসিডেন্ট। মানে তিনি যতক্ষণ না সিদ্ধান্ত নিচ্ছেন তখন তার বাইরে থেকে কে কি বললো তাতে কিছু এসে যায় না। আপনি কি মনে করেন যে যে তার পরবর্তী যে যেই সব নেতাদের নামে দুর্নীতির অভিযোগ উঠেছে, বা এই যে 15 বছর যারা ছিলেন শেখ হাসিনার পরবর্তী টায়ারে যারা আছেন, তাদের ব্যাপারে আপনার কোনো সাজেশন আছে, দাদা? না, সাজেশন বলতে আমার মনে হয় যে, যেহেতু যদি এনটি, গোটা দায়টাই শেখ হাসিনার উপরে পড়ে, কিন্তু এদের নানা রকমের কারণে আর কি, এদের না বিরুদ্ধে যেটা অভিযোগ আছে, অল্প সময়ের জন্য পিছনে সরাইতে থাকলে ক্ষতি কি?
অল্প সময়ের জন্য পেছনের সারিতে থাকলে ক্ষতি কি? তার মূল উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা। মানে স্বার্থ ত্যাগ করাটাই হচ্ছে সবচেয়ে বড় স্বার্থ আদায় করার একটা বড় উপায় হতে পারে। সেটা আমি বলছি ট্যাকটিক্যাল রিজন, ট্যাকটিক্যাল কারণে, কৌশলগত কারণে। আমি তাদেরকে কোনো কারণেই বলছি না যে তারা সম্মানীয় ব্যক্তি, তাদেরকে সরে যাওয়ার কথা আমি কিছু বলছি না। কিন্তু প্রথম দিকে তারা যদি পিছিয়ে এসে নতুনদের স্থান করে, দেখুন আমি নিজে বাংলাদেশে ঘুরেছি এবং জি। গ্রাম প্রত্যন্তের পায়ে হেঁটে ঘুরেছি, এবং এটা কোনো অস্বীকার করা বলতে কোনো দ্বিধা নেই। আমি বলেওছি, আমার কথা ছাপাও হয়েছে। বহু আওয়ামী লীগের যারা মুক্তিযুদ্ধের আদর্শে যারা দীক্ষিত, তারা অনেকে উপেক্ষিত হয়েছিল। উপেক্ষিত হয়েছিলেন একদল মানুষ যারা ঘিরে রেখেছিলেন শেখ হাসিনাকে, এবং তাদের কথায় তারা আজকে যে জায়গায় নিয়ে গিয়েছে তারাই মূলত দায়ী। কিন্তু এইটা আওয়ামী লীগকে, মানে আমার ধারণা এটা সর্বোচ্চ নেত্রী তিনি নিশ্চয়ই এতদিন এখানে আছেন, তিনি বুঝছেন তার মতো এরকম, আমি বলছি যে এরকম ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন নেত্রী এই মুহূর্তে পৃথিবীতে কম আছে। তিনি সমস্তটাই বোঝেন, এবং সেক্ষেত্রে আমার ধারণা তিনি যথেষ্ট সময় তিনি সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার বারটা ভারত কি চাইলো, কি দুবাই কি চাইলো, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে তিনি কি চাই, তিনি যেভাবে মনে করবেন যে আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করা দরকার, সেটা সিদ্ধান্তটা তার উপর ছেড়ে দেওয়াটা দরকার। অনেক ধন্যবাদ দাদা। আমি আরেকটা এই মানে অন্য একটা প্রসঙ্গ যাওয়ার আগে আরেকটা বিষয় জানতে চাই। আপনি তো শুনেছেন, আমরা সবাই শুনেছি, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্প্রতি অনেক ধরনের বক্তব্য আসছে। উনি বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে কথা বলছেন। কমনওয়েলথ মহাসচিবের সাথে উনি শোনা যায় যে উনি কথা বলেছেন, আমি যদিও দেখিনি, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। ওনার কি পটেনশিয়াল আছে? আপনি কি মনে হয় উনি রাজনীতিতে আসবে বা আসা উচিত? আপনার কি মনে হয়? না, সজীবদের জয়। এটা আমার মনে হয় যে তাদের একটা কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। যদি শেখ হাসিনা পরিবারে বা বঙ্গবন্ধু পরিবারের লিগেসিকে এগিয়ে নিয়ে যেতে হয়, জি। তাহলে তো সেই পরিবারের কাউকে তো সামনে আসতেই হবে, তাই না? সেটা আমি জানি না উনি আসবেন কিনা, সেটা ওনার সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু আমার যতদূর ধারণা, আমার মনে হয় এখনো পর্যন্ত কিন্তু শেখ হাসিনাই তার বিকল্প কেউই নেই আওয়ামী জি। লীগে। না, শেখ হাসিনা তো মানে শেখ হাসিনা তো আছেই, মানে আমি বলছি ভবিষ্যতে কখনো, অনেকে বলে উনি আসবেন, অনেকে বলে উনি ভবিষ্যতের আসবেন জন্য না। তো একটা, না, না, ভবিষ্যতের জন্য একটা উত্তরসূরি তো তৈরি করা প্রয়োজন, সেটা অন্য প্রয়োজন। বিষয়, সেটা ঠিক কথাই। সেটা তিনিই করবেন, এবং সেটা তিনি যাকে মনে করবেন সেভাবেই করবেন। আমি জানি না মানে সেক্ষেত্রে সজীব ওয়াজেদ জয় কতটা আগ্রহ নিয়ে আসবেন, বা অন্য কাউকে তিনি শেখ হাসিনা দায়িত্ব দিয়ে দেবেন কিনা, সেটা আমি খুব আমার কাছে কোনো সংবাদ খবর কিছু নেই, ফলে আমি এটা বলতে পারবো না এই বিষয়ে। ঠিক আছে দাদা। এবার আমরা একটু সমসাময়িক ঘটনায় আসি। সেটা হচ্ছে, আমরা আমাদের এই যে শেখ হাসিনার যে রায় হলো, সাথে আমাদের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবেরও রায় হলো। তারপরে বাংলাদেশের প্রেস সচিব বলল যে, উনি যেরকম বলে এক একটা করে স্টেটমেন্ট দেয়, যে প্রথমে ওনারা কামাল সাহেবকে মানে নিয়ে যাওয়ার ব্যবস্থা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছেন। তো এই কথাটা আপনার কি, এইটাকে উনি ওরকম যে বলে না যে হাওয়ায় ছেড়ে দিয়েছেন, না আসলে এরকম কোনো প্রক্রিয়া হচ্ছে না, আসলে ভারতের কোনো কোনো সাথে? প্রক্রিয়া আছে কিনা আমার কোনো জানা নেই। ভারত সরকারের যেটা সরকারি বক্তব্য, সেটাকে যদি কেউ মাইনরিটি দেখে, সেটা হচ্ছে বিচারটা খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেওয়ার আগেই এরকম একটা সিদ্ধান্ত হয়ে গেল যে কামাল সাহেবকে ফেরত দিয়ে দেওয়া হবে। এরকম তো কোনো সিদ্ধান্ত হয়নি, প্রথম কথা এক। দ্বিতীয়ত হচ্ছে, অন্য সকলের কথাই বাদ দিন না, ওই প্রেস সচিব, তার যে ঘনিষ্ঠ ব্যক্তি যাকে তিনি অ্যাপয়েন্ট করেছেন দিল্লিতে, মিনিস্টার প্রেস ফয়জাল, তিনি তো একটা অনলাইনে প্রবন্ধ লিখেছেন যে বিচারটাই হয়নি ঠিক মতো। তিনিই তো লিখেছেন, বলেছেন কিন্তু মানুষের ভাবাবেগটাকে সম্মান দেওয়া উচিত, বিচার যদিও ভুল হয়ে থাকে। একটা খুনের মামলার বিচার হচ্ছে, সেটা তিনি লিখছেন, সেটা ছাপা হয়েছে তার আত্মপরিচয় দিয়ে যে তিনি মিনিস্টার প্রেস, তিনি লিখছেন এই বিচারটা সঠিক হয়নি। সঠিক হয়নি। অদ্ভুত। তা আমার তো ভারতীয় হিসেবে বলার কোনো দরকার নেই। আমার বক্তব্য হচ্ছে যে প্রথমত সেই প্রেস সচিব
তার যে মিনিস্টার প্রেস যেটা লিখেছেন সেটা আগে পড়ে দেখুন। সুতরাং এরপরে ফেরত দেওয়া না দেওয়াটা তো অবান্তর প্রশ্ন, অবান্তর বিষয়। মানে এরকম একটা গুরুত্বপূর্ণ পদে বসে উনি একের পর এক অদ্ভুত অদ্ভুত সব কথা বলেন মানুষকে কনফিউজ করার জন্য, না ব্যতিব্যস্ত রাখার জন্য? স্বাভাবিক। নাহলে ওনার চাকরি কেন থাকবে? ওনাকে তো করতেই হবে, এটা স্বাভাবিক। উনি ওনার চাকরি করছেন, উনি চাকরি করার জন্য এই ধরনের বিভ্রান্তি, এই ধরনের কথা বলে একটা অন্যদের আর কি বোঝা যায় যে আচ্ছা, একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেল না, আর শেখ হাসিনাকে চাইছেন না, এখন আসাদুজ্জামান কামালকে চাইছেন। মানে শেখ হাসিনা সম্ভব নয়, এবার আসাদুজ্জামান কামালের উপরে পড়ি। তো তার প্রতি সমস্ত, তাকে ফেরত দেওয়া হচ্ছে, এরকম একটা ধারণা তিনি তৈরি করতে চাইলেন, যেটা দিয়ে শুরু হবে। শেখ হাসিনায় কবে শেষ হবে সেটা কিন্তু জানে না কেউ। ফলে একটা জিনিস পরিষ্কার যে ওরা বুঝে গেছেন যে শেখ হাসিনার ব্যাপারে আর কোনো কথা বলে লাভ নেই। লাভ নেই। হ্যাঁ, মানে শেখ হাসিনা তো শেখ হাসিনা। আহ, মানে আমার কাছে, মানে আমি তো থাকি কানাডাতে দাদা। এখানকার কানাডার আমার ছেলের ফ্রেন্ড বলতেছে যে, ওই বলতেছে তুমি কি দেখেছো? আমি বলছি, হ্যাঁ। বলে কি, আমি আই নেভার নিউ দ্যাট শি ইজ সো পাওয়ারফুল, সো ইম্পর্টেন্ট, সো, মানে উনি বলে গোটা পৃথিবীতে ওনাকে নিয়ে কথা বলছে, উনি যে এত পাওয়ারফুল তোমাদের একজন নেতা, এটাই তো আমি জানতাম না। ও খুব এগুলো পড়াশোনা করে, ও এরকম জেনজি। তো আসলে শেখ হাসিনা অন্য, মানে শেখ হাসিনার ওয়েটেজ তো আসলে অনেক বেশি। পৃথিবীর পাওয়ারফুল ক্ষমতাধর নেতা তো বটে, এবং নারী নেতৃত্বে বোধহয় ওনার, নারীর ক্ষমতায়নে বোধহয় ওনার কাছাকাছি কেউ না। সেজন্য ওনার একটা নোবেল পাওয়া উচিত, এটা আমার কাছে মনে হয়। মাঝে মাঝে ভাবি। দাদা, আমি এই যে ভারত বাংলাদেশের যে একটা সম্পর্ক, তারপরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, তারপরে এখন পাকিস্তানিদের আনাগোনা, এখন পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে বাংলাদেশ সামরিক বাহিনীর একটা জোট করে কি কাজ করবে তারা, আমরা আসলে, মানে এই সময়টাতে, এটা তো একটা খুবই ক্রুশিয়াল সময় যাচ্ছে। এই সময়টাতে ভারত অনেকটা, মানে ভারতের দিক থেকে ঠিক ঠিক সেভাবে আমরা কিছু বুঝতে পারছি না। এখন এই যে, মানে অনেক সময় ভারতীয়রা বলে গান্ধীবাদী নীতি, মানে আসলে আপনাদের যে যে নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ, আসলে আপনারা কিভাবে এটা ডক্টর ইউনূসের সাথে কমিউনিকেশনটা করছেন, বা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে? বৈধ, আমরা যদিও বলি বৈধ নয়, কিন্তু তারা তো আছে, ম্যানেজ করছে। কিভাবে করছেন? এবং এখন শোনা যাচ্ছে আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব দোহাতে গেছেন, সেখানে ভারত থেকেও একজন কূটনীতিক গেছেন, এরকম শোনা কথা, আমরা তো আর জানি না। একটা আপনাদের একটা খবরের অনলাইন পত্রিকা থেকে দেখলাম যে বিভিন্ন দেশের পাওয়ারফুল ব্যক্তিরা গিয়ে বাংলাদেশের নিয়ে নীতি নির্ধারণ করছেন। তো এটা নিয়ে কিছু বলবেন? আপনি শুনেছেন কিছু দাদা? না, আমি দেখেছি, এটা বাংলাদেশের টাইম বলে একটি পত্রিকা আছে, সম্প্রতি প্রকাশিত। জি। তারাই প্রথম সংবাদটি প্রকাশ করে, এবং সেখান থেকে ভারতের কিছু অনলাইন সেই পত্রিকাটার সংবাদকে, অবশ্য যদিও সে স্বীকৃতি দেয়নি, না দিয়ে নিজের মতো করে খবর করেছে। আসলে জি, জি। খবরটি প্রথম করে টাইম বলে একটি পত্রিকা। ও, টাইম না? হ্যাঁ, টাইম, বাংলাদেশের টাইম। এবং তার মানে তারাই প্রথম আজকে তাদের খবর বেরোয়, এবং সেই খবরটা আজকে লিড স্টোরি ছিল তাদের। আচ্ছা। তাদের লিড স্টোরি ছিল আমার কাছে, তারা পাঠিয়েছে কাগজটা, আমি দেখেছি সেটা। জি। এবং সেই খবরটাকেই ভারতের কোনো অনলাইন করেছে একজন। কিন্তু ভারতের মেন স্ট্রিম মিডিয়া যদি বলেন, তাহলে মেন স্ট্রিম মিডিয়া এখনো সেই খবরটাকে নিয়ে কিছু কোনো এখনো প্রকাশ করেনি, যেটা তারা হয়তো খোঁজ করছেন, খোঁজ দেখবেন হয়তো ভবিষ্যতে। ভারতের কেউ গেছেন ওরকম কোনো বিষয়, মানে আমি তো, মানে আমি নিজে কাতারে, মানে ভারতীয় মিশন আছে সেখানে খোঁজ করেছি, তারা কেউ কিছু বলতে পারেনি, তারা জানেন না। খলিলুর রহমান গেছেন, এটা সত্য, এবং তিনি কেন গেছেন সেটা প্রকাশও করা হয়নি। 1 বছরে 4 বার গেলেন? না, কাতারটা তো একটা মগজ ধোলার জায়গা। এই আজকে যারা ক্ষমতায় তারা সব আগে কাতারে যেত। আপনাদের তখন আওয়ামী লীগ সরকার কিছুই জানতো না, তারা তো ঘুমিয়েছিল। এরা রোজ যেত ওখানে, কি রোজ অদ্ভুত! তাদের ব্রেন ওয়াশ হতো, কেউ জানতো না। কেউ জানতো না মানে আমরা জানতাম, কিন্তু খবর কেউ রাখেনি, তাদের আমাদের নিরাপত্তা রক্ষীরাও খবর রাখতো না। এরা তো প্রত্যেকে ওখানে যেত। কাতারে হচ্ছে আমেরিকান বেস, সেখানে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক আছে, তাদের সঙ্গে কথা হতো। তারা তারা এটা মেটিকুলাসলি তৈরি করেছিল ডিজাইন।
যখনই কেউ যায়, ইউনূস যখন যায় কাতার হয়ে যায়, সেনাপ্রধান যান কাতার হয়ে যান, সবাই কাতারটা একটা মহা জায়গা, অদ্ভুত জায়গা, মানে সেখানে তো যায় সবাই। এখন উনিও গেছেন, ভারত থেকে ঘুরে আসার পর গেছেন। এখন আপনি যে মূল আগের প্রশ্নটা যেটা করলেন যে এই ব্যাপারে আমরা কি ভাবছি, প্রথম কথা ভারতের সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশ সৃষ্টির জন্য, যে সার্বভৌম রাষ্ট্র সৃষ্টির জন্য ভারতের একটা ভূমিকা ছিল, এবং ভারত মনে করে সার্বভৌম কোনো রাষ্ট্রে হস্তক্ষেপ করা ভারতের নীতি নয়। ৭১-এর মতো যদি বাংলাদেশের মানুষ যতক্ষণ না রাস্তায় নেমে আসছেন, ততক্ষণ ভারতের পক্ষে হস্তক্ষেপ করা সম্ভব নয়। সম্ভব নয়, ভারত করবেও না। হ্যাঁ, ওইখান থেকে, বাংলাদেশ থেকে যদি ভারতের নিরাপত্তা বিঘ্নিত করে কেউ, সেক্ষেত্রে আমি তো আজও কালও দেখলাম, কালও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে অপারেশন সিন্দুর আছে, ভারতের এখন যদি ওপরে কেউ আক্রমণ করে তাহলে তার পাল্টা আক্রমণ হবে। কিন্তু সেই আক্রমণটা তো বাংলাদেশ থেকে হয়নি এখনো কিছু। এখনো বাংলাদেশের যারা রয়েছে, জঙ্গি সংগঠন বেড়েছে, সন্ত্রাসবাদ বেড়েছে, জেল থেকে ছাড়া পেয়েছে সন্ত্রাসবাদীরা, হিজবুত তাহরির সেখানে দপ্তর খুলে বসেছে, সবই ঠিকই। কিন্তু ভারত তো আক্রান্ত হয়নি সরাসরি। ভারত যদি আক্রান্ত হয় তখন ভারত ব্যবস্থা নেবে। কিন্তু বাংলাদেশের যে পট পরিবর্তন যেটা ঘটেছে, যেমন একটা জুলাই থেকে আগস্ট ঘটেছিল, সেই ধরনের একটা আন্দোলন বাংলাদেশে চাই। তা না হলে ভারতের পক্ষে কিচ্ছু করা সম্ভব। এইভাবে কোনোভাবে নিশ্চিতভাবে ভারত একটা সরকারকে বরখাস্ত করে আবার শেখ হাসিনাকে বসিয়ে দেবে, এটা যারা ভাবছেন তারা মূর্খের স্বর্গে বাস করছে। এটা ভারত করবে না। জেনে রাখুন, আমি বলছি একজন ভারতীয় হিসেবে, খুব ঘনিষ্ঠ ভারতীয়, ভারতের সরকারের সম্পর্ক হিসেবে, জোর করে কোনো সরকারকে উৎখাত করা ভারতের নীতি নয়। যেটা আমেরিকারা করে থাকে, অন্যত্র করে থাকে, আমাদের নীতি হচ্ছে আপনাদের ওখানে একটা সঠিক সব নির্বাচন হোক, সেটার জন্য ভারত চাপ দিয়ে যাচ্ছে। সেখানে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে, এটাও ভারতের চাপ। যদি না করতে দেয় তখন তারপরে ভাবা যাবে। এখন তো পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে। খালেদা জিয়া অসুস্থ, সে কি হবে কেউ জানে না। তারেক লন্ডন থেকে বলেছে সে যেতেই পারবে না। তো বুঝতে পারছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ধরনের। যার ক্ষমতায় আসার কথা, যিনি প্রধানমন্ত্রী হওয়ার কথা, তিনি বলছেন তিনি বাংলাদেশে যেতে পারবেন না এখন। বুঝতে পারছেন, এটা তো, এবং তার ফলে প্রেস সচিবকে বয়ান দিতে হয়েছে যে তারেকের আসার পেছনে কোনো বাধা নেই। বাধা তো নেই, তাহলে আসছেন না কেন? আসছেন না কারণ হচ্ছে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা প্রমাণ করে কোনো স্বাভাবিক কোনো মানুষের পক্ষে ওখানে গিয়ে রাজনীতি করা সম্ভব নয়। এটাই বর্তমান বাস্তবিক অবস্থা। তাহলে দাদা, আমাদের বাংলাদেশে 4টা বিশ্ববিদ্যালয়ে কিরকম একটা জোরজার করে রিগড হয়ে গেল, মিড নির্বাচন হলো, সেখানে জামাত চলে গেল শিবির। এখন জাতীয় নির্বাচনের কথা তারা বলছে, যদিও আজকে দেখলাম যে 1 সপ্তাহ তারা তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন পিছিয়েছে, 1 সপ্তাহ পিছিয়েছে। কিন্তু আহ, আসন্ন তারা নির্বাচন, ডক্টর ইউনূস অ্যাডামেন্ট কাইন্ড অফ যে ফেব্রুয়ারিতে তারা নির্বাচন করবে। এবং শুধু ভারত নয়, পৃথিবীর সমস্ত মানবাধিকার সংগঠনগুলো, বড় বড় মানে ইভেন দো কমনওয়েলথের মহাসচিব পর্যন্ত, ওনার আমি এক্সে যে ওনার অ্যাকাউন্টে যে দেখেছি, ওখানেও ইনক্লুসিভ লেখা, সবাই ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু অ্যাডামেন্ট, উনি বলে দিয়েছেন যে না, উনি আওয়ামী লীগ আওয়ামী লীগকে দিবে না নির্বাচন করতে। তো এই অবস্থায় না এতটা না, উনি শক্তি তো আওয়ামী লীগকে নয়, উনি কাউকেই দেবেন না করতে। কাউকেই দেবেন না। এটা জেনে রাখুন। উনি হ্যাঁ, জেনে রাখুন, উনি যতদিন ওনার নিজের পদ নিশ্চিত না হচ্ছে, জি। ততদিন উনি কোনো কাউকেই ক্ষমতায় আসতে দেবেন না। তার মানে উনি সেই নির্বাচনই হবে কারণে না। আসেননি ক্ষমতায়। সেই কারণেও তিনি আসেননি। তিনি এসছেন অনেকের ধারণা যে তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। ক্ষমতা হস্তান্তর করতে তিনি আসেননি। তিনি এসছেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, এবং যেটা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ এরা করতেন, শেখ হাসিনাকে দেশকে বিক্রি করে দিয়েছেন। আজকে তো চোখের সামনে সবাই দেখতে পাচ্ছে যে বন্দরগুলো সব বিদেশিদের হাতে বিক্রি করে দিয়েছে ইউনূস। চোখের সামনে দেখা যাচ্ছে না? এই কাজটাই উনি করতে হচ্ছেন। উনি বাংলাদেশকে বিক্রি করতে এসছেন, বিক্রি করাটা শেষ হলে উনি ফিরে যাবেন। যতদিন না বিক্রি শেষ হচ্ছে ততদিন উনি থাকবেন, আছেন। তার মানে কি উনি তাহলে এই যে ফেব্রুয়ারি নির্বাচন বলছেন, সেটা হচ্ছে না?
না, আমার তো নিজের, আমি তো আজ না, আমি তো 10ই আগস্ট থেকে বলছি কোনোদিন নির্বাচন হচ্ছে না। আমি তো 10ই আগস্ট থেকে বলছি 2024-এ নির্বাচনে তো হওয়ার কোনো নির্বাচন হবে যদি ইউনূসকে, যেটা জুলাই সনদে বলা হয়েছে যে রাষ্ট্রপতির ক্ষমতাকে আরো বাড়াতে হবে, সেই রাষ্ট্রপতিটা উনি, এই রাষ্ট্রপতিটা উনি। এবং সেই ততদিন, সেই যতদিন না হচ্ছে ততদিন ওনার পেছনে প্রকারান্তরে কোনো মদত আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উনি অন্য কারোর হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য উনি আসেন। সেটাই জানতে চাচ্ছি যে এই লোকটা এতটা পাওয়ারফুল কিভাবে? মানে শোনা যাচ্ছে যে আমাদের এটা পাওয়ারফুল, এটা পাওয়ারফুল এই কারণে যে বাকিদের সম্পর্কে, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্পর্কে বাকি পশ্চিমা শক্তি তাদের স্বার্থ পূরণ হচ্ছিল না। ইনি থাকাকালীন ইনি যেসব কোম্পানিকে দিয়েছেন দায়িত্ব, বন্দরগুলো, পেছনে তো আমেরিকা আছে, সামনে অন্য অন্য দেশের নাম আছে, কিন্তু পেছনে তো আমেরিকা আছে। ফলে তাদের তাদের ক্ষমতায় উনি ক্ষমতা ক্ষমতা মানে বলিয়ান, এই আর কি বলতে পারি। এই যে একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি এই যে আমাদের দেশে যে জঙ্গিবাদী উত্থান, এবং আপনি শুনেছেন তো অবশ্যই যে আমাদের যে সম্প্রতি যে বাউলদেরকে, একজনকে তো পিটিয়ে নেওয়া হলো জেলে, তারপরে আমাদের বাউলদেরকে দেখেছেন বোধহয়, তৌহিদি জনতা নামে একটা গ্রুপের উত্থান হয়েছে, তারা এভাবে পিটিয়ে পিটিয়ে লাথি দিয়ে দিয়ে পানিতে ফেলে দিচ্ছে। মানে আমাদের যে ধর্মনিরপেক্ষতা, আমাদের যে সেকুলারিজম, আমাদের সুফিবাদ, আমাদের মাইজ ভান্ডারি, আমাদের লালন জারি সারি কোনো কিছুকেই রাখছে না, আমাদের সংস্কৃতি ধ্বংস করে দিচ্ছে। মুক্তিযুদ্ধ তো করেছেই, করছেই। তার মানে কি এটা হতে থাকবে যতদান না রেজিস্ট্যান্সটা আমাদের সাধারণ মানুষের ভিতর থেকে এগুলো আসে? হতে থাকবে, হতে থাকবে, নিশ্চিত হতে থাকবে, আরো বেশি বাড়বে, আরো হবে, খারাপ হবে, যতদিন না আপনারা এর পাল্টা আঘাত আনবে। আপনারা যদি নানা জায়গায় বসে থাকেন এবং অপেক্ষা করেন যে ভারত গিয়ে আপনাদের জন্য সবকিছু করে থাকবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। আপনাদের রাস্তায় বঙ্গবন্ধু যেটা বলেছিলেন, যার কাছে যা আছে তাই নিয়ে নাও, আপনাকে এখন আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। এইটা না করতে পারলে কিচ্ছু হবে না, এটা আমি বলে দিচ্ছি। তো এইটা নিয়ে কিছু করার নেই, কোনো উপায় নেই। আপনাকে রাস্তায় নামতে হবে, রাস্তায় নামলে সেরকম একটা যদি কোনো সিচুয়েশন তৈরি হয় তখন ভারত ইন্টারভেন করতে পারে। তার আগে করা সম্ভবই না। তার আগে এটাই চলতে থাকবে এবং এইভাবেই তিনি চলবেন, এভাবেই তিনি ক্ষমতায় রাজত্ব করবেন। একটা লোক বিনা নির্বাচনে এতকাল ক্ষমতায় আছেন, 9 মাসে একটা দেশ স্বাধীন হয়, বাংলাদেশ, আর উনি আছেন 14 মাসের ওপর। হ্যাঁ, উনি তো অত বড় বিপ্লব করে ফেলেছেন যে 9 মাসের স্বাধীনতার যুদ্ধকে তিনি হারিয়ে দিয়েছেন। ফলে তার তো একটা ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা হচ্ছে আপনাদের দেশের নিয়ম অনুসারে কেয়ারটেকার সরকারকে মেরে না তাড়ালে তারা যায় না, তারা যাবে না। আপনি বিদেশ থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, ফ্রান্স থেকে, যেখান থেকে বসে যাই করুক, অত আক্ষেপ করুক, ওই রাস্তায় নেমে না নামলে কিচ্ছু হবে না বাংলাদেশে। এই বিষয়ে পরিষ্কার স্পষ্ট কথা আমার। এখান থেকে বসে কিচ্ছু করা যাবে না। বিএনপির ভাবমূর্তিও কিন্তু আমার মনে হয় বিএনপি নেতৃত্বের এটা ভেবে দেখা উচিত, শীর্ষ নেতৃত্বে। তারা কিন্তু কিছুতেই এটা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এটা তাদের প্রতি কিন্তু, এই কারণেই কিন্তু আমার ধারণা হচ্ছে মানুষ বিরক্ত হয়ে শেষ পর্যন্ত না, যেভাবে বিশ্ববিদ্যালয় জামায়াতকে জিতিয়েছে শিবিরকে, সেভাবে না তারা সেই পক্ষে চলে যায়। এটা আরো ভয়াবহ একটা সমস্যার দিকে কিন্তু দাদা, আমার বাংলাদেশ প্রশ্ন এগিয়ে তো যাচ্ছে। সেটা ছিল না। আমার প্রশ্ন যেটা আমি জানতে চাই, যে এতই যদি হবে যে জামাতের ইমেজে কোনো সংকট নাই, আমার জামাত খুব ভালো ইমেজ নিয়ে চলতেছে, মানে কম্পেয়ারিং টু বিএনপি, তাহলে জামাতে তো নির্বাচনের বিষয় নিয়ে এই যে বলতেছে আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য লোক দিব, গোয়েন্দার জন্য লোক দিব, মানে জামাত কেন তারপরেও নিশ্চিত নয়, কেন নিশ্চিত নয় যে তাহলে নির্বাচনে আসুক নিশ্চিত তাদের, নয় পাবলিক যদি চায়? একটাই কারণে আওয়ামী যে লীগকে নিয়ে। কোনোদিনই যে জামায়াত, না না, কোনো কারণেই জামায়াতের পক্ষে তো বাংলাদেশের মানুষের এটা একটা বড় বিষয়, তাদেরকে এই জন্যই শ্রদ্ধা জানানো উচিত। কোনোদিনই তারা জামায়াতের মতো উগ্রপন্থী কোনো দলকে সমর্থন করে। এটা বাংলাদেশের মানুষের একটা সত্যিকারের একটা তাদের বোধ উপলব্ধির জন্য তাদেরকে সম্মান জানানো উচিত এবং তাদের শ্রদ্ধা করা উচিত। তারা কখনোই যাবে, জামায়াত চেষ্টা করছে মরিয়া হয়ে তার ভাবমূর্তি কাটানো।
কিন্তু তা সত্ত্বেও এটা নিশ্চিত যে জামাত জোর করে যদি না হয়, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে এই অ্যানালিসিসটা তো হওয়া উচিত ছিল, যেটা হয়নি। কি করে এতগুলো বিশ্ববিদ্যালয় শিবিরের লোকেরা জিতল? যারা আন্দোলন করলো শেখ হাসিনাকে সরালো, তারা একটাও আসন পেল না। কেন? তাহলে জেএনজি ছাত্র আন্দোলনের কারণে শেখ হাসিনা আজকে পলাতক। তো সেই ছাত্র আন্দোলনের নেতারা একটাও কেন সিট কেন পেলেন না? এটা তো একটা তদন্ত, একটা একটা সমীক্ষা হওয়া দরকার ছিল, তাই না? সেই সময়টা হয়নি। এনিওয়ে, যাই হোক, বাংলাদেশ এখন খুবই কঠিন সংকটের মধ্যে আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি জানি ভবিষ্যৎ উজ্জ্বল। একদিন না একদিন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এদেরকে প্রত্যাখ্যান করবেন, এবং নিশ্চিত যে আওয়ামী লীগের মতো একটি দলকে তারা আবার ফিরিয়ে আনবেন ক্ষমতায়। অনেক ধন্যবাদ দাদা, আপনি সময় দিলেন। আশা করি আপনার সাথে আবারও কথা হবে। ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা।